নমস্কার। আজ আমি পাঠ করে শোনাচ্ছি হৃদয়ের অনুভূতি গল্প। এই গল্পের কলমে আছেন আয়ন আহমেদ শুভ। পঞ্চম পর্ব পাঠ করে শোনাচ্ছি। বিছানা থেকে উঠে বসে আয়ান। আচমকায় আয়নের সামনে চলে আসে তার মা। আয়নের মায়ের চোখ বেয়ে পানি পড়ছে। আয়ান চমকে গিয়ে বলে, মা তুমি আমার রুমে এত সকালে কাঁদছো কেন মা? আয়ান ছোটবেলা থেকে তোকে খুব আদর করে যত্ন দিয়ে বড় করেছি আমরা। তোর খুশির জন্য সবসময় আমরা তোর সব কথা শুনেছি। একটা অনুরোধ করতে এসেছি আজ। যদি তুই আমাদের অনুরোধটুকু রাখিস। উফ মা, অনুরোধ না, আদেশ করো তুমি। তুমি যা বলবে তাই হবে। নেহাকে ভুলে নতুন ভাবে জীবন শুরু কর। আয়ান, তোর কষ্ট আমরা কি সহ্য করতে পারবো? তুই আমাদের ছেলে। আমরা চাই তোর সবসময় মঙ্গল হোক। বাঁকা হাসি দিয়ে আয়ান বলল, হ্যাঁ মা, নেহাকে ভুলে যাব, কিন্তু কি করে ভুলবো? আমার হৃদয়ের সমস্ত অনুভূতিতে নেহা জড়িয়ে আছে। ওকে এই জন্মেই ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। নেহা তো চলে গেছে, ও তো নিজের জীবন ঠিক গুছিয়ে নিবে। তবে তুই কেন ওকে ভেবে কষ্ট পাবি, নিজেকে শেষ করে ফেলবি? মা, আমি নিজের জীবন শেষ করে দিচ্ছি না, নিজের অপরাধগুলোর জন্য নিজেকে শাস্তি দিচ্ছি। আয়ান বাবা, তুই এভাবে কষ্ট পাবি তা আমরা কিভাবে সহ্য করব? সহ্য করতে পারবো না। জানো মা, আমিও নেহার এই দূরে চলে যাওয়াটা সহ্য করতে পারছি না। আমার মুখে তখনই হাসি ফুটবে যখন নেহা আমার জীবনে আসবে। ও আবারও আমার জীবনে ফিরে আসবে। আয়ান কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ফেলে। আয়ানের মা চুপ করে আছে। কি বলবে সে? আয়ানকে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করেননি উনি। আয়ান নিজের মাকে নীরব দেখে ঠোঁটের কোণে মিছুক হাসি এঁকে বলল, হা হা হা। মা, তুমি মন খারাপ করে বসে আছো যে? আচ্ছা যাও, সরি, আমি আর কোনো পাগলামি করব না। নিজের মন মতো আর কোনো কাজ করব না। আজ থেকে অফিসে যাব, তুমি একদম টেনশন ফ্রি থাকো। আয়নের কথায় তার মা একটু শান্তি পেল। আসলে এমন কোনো বাবা মা নেই যে নিজের সন্তানের অমঙ্গল চায়, সে সন্তান যতই খারাপ হোক না কেন। আয়ান ফ্রেশ হতে চলে যায়। আজ থেকেই অফিস জয়েন করবে সে। নেহা, উঠে পড় রে মা, সকাল হয়ে গেছে তো। আহা, ওঠ না। নেহা চোখ কসলাতে কসলাতে তার মাকে বলল, কি হয়েছে মা? এই মাত্রই তো চোখ দুটো বন্ধ করলাম। এই মাত্র মানে? সারা রাত কি করেছিস তুই? জেগেছিলাম মা, দু চোখে বিন্দু মাত্র ঘুম ছিল না আমার। এতই যখন ভালোবাসিস আয়ানকে, তাহলে দূরে চলে আসলি কেন? ওর সুখের জন্য চলে এসেছি। আর আমি ওকে ভালোবাসলেও আর কখনো ওকে নিজের লাইফে ফিরে পেতে চাই না। হুম। নেহার মা চলে গেল। কাল রাতে নেহা আয়নার কিছু ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল। সেই ছবিগুলো খুঁজতে খুঁজতে বিছানায়, সম্পূর্ণ বিছানা ভালো করে খুঁজেও পেল না ছবিগুলো। নেহার মন খারাপ হয়ে গেল। এ কি সম্ভব? আয়নের ছবিগুলো হঠাৎ করে উধাও হয়ে গেল কোথায়? এই রুমের তো আমি ছাড়া অন্য কেউ আসে না। ছবিগুলো কোথাও যেতে পারে না। এই ছবিগুলো কতটা গুরুত্বপূর্ণ তা শুধু আমিই জানি। উফ, আল্লাহ গো, কোথায় গেল? নেহার অনেক খোঁজাখুঁজির পরও লাভ হলো না। নেহা ছবিগুলো খুঁজে না পেয়ে মন খারাপ করে বসে রইল। মানুষটাকে তো হারিয়েছি, এখন ছবিগুলোও হারালাম। কি করে তাকে নিয়ে থাকবো আমি? একটা দীর্ঘশ্বাস ফেলে নিয়া নিজে ফ্রেশ হয়ে নেয়। কি করবে সে? হয়তো আয়ানের মতো আয়ানের ছবিগুলো তাকে ফাঁকি দিয়ে চলে গেছে। নেহা নিজের রুম থেকে চলে যায় নাস্তা করার জন্য। আজ নতুন অফিসে যাবে নেহা। নেহা খাবার টেবিলে বসতেই দেখতে পেল আসিফকে। আসিফ নেহার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। নেহা ওই দিকে কোনো পাত্তা দিল না। নেহা নিজের খাবার খেতে লাগলো। হঠাৎ করে আসিফ নেহাকে উদ্দেশ্য করে বলল, কারণ মন হারায় কারোর ছবি। নেহা আসিফের কথার কোনো মানে বুঝতে পারল না। আসিফ নেহাকে নীরব দেখে আবারও বলতে লাগলো, আহা, কারোর মনে কত আনন্দ আর কারোর মনে ছবি হারানোর বেদনা। নেহা এইবার বুঝতে পারলো আসিফের হাসির কারণ। আসিফ তাহলে আয়নের ছবিগুলো লুকিয়েছে। মনে মনে বলল নেহা। নেহা রাগী লোক নিয়ে তাকিয়ে আছে আসিফের দিকে। আসিফ একটু হেসে নেহাকে বলল, কিরে পাগলি, এভাবে তাকিয়ে আছিস কেন? তো কি করবো, নাচবো আমি? হা হা হা, হ্যাঁ তাই কর, মনোরঞ্জন একটু হবে। জাস্ট সেট আপ আসিফ, আমি তোর সাথে মজা করছি না, আমি সিরিয়াস। ভালো চাইলে ছবিগুলো দিয়ে এখন দিয়ে দে, না হলে অন্যথায়। কি করবি তুই? যা তুই এখনো কল্পনা করতে পারিস নাই তাই করব। নেহার কথা অগ্নিদৃষ্টি দেখে আসিফ ঘাবড়ে গেল। পকেট থেকে পটপট করে ছবিগুলো বের করে টেবিলের উপর রাখলো সে। নেহা ছুঁড়ে মেরে ছবিগুলো নিজের দখলে নিল।
সত্যি ছবিগুলো পাওয়ার পরে নেহা মলিন মুখে একটু শান্তির রেখা দেখা দিল। নেহাকে এমন বদলে যেতে দেখে আসিফ বলল, এতই যখন ভালোবাসিস তবে চলে এলি কেন? দূরত্ব তৈরি করেছি বাধ্য হয়ে, যাতে করে আমার দূরত্ব সে উপলব্ধি করে। ওহো। নেহা নাস্তা শেষ করে অফিসে চলে আসে। নতুন অফিস, নতুন মানুষ, সব মিলিয়ে নেহা বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। নিজের অজান্তেই এত অপরিচিত মুখের মাঝে নেহা আয়ানকে খুঁজতে লাগলো। হঠাৎ করে নেহার অফিসে একজন স্টাফ এসে নেহাকে এক তোড়া ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। নেহা আনমনে থাকায় হঠাৎ চমকে যায় সে। নেহা তার কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। অফিসের সকলে নেহার দিকে তাকিয়ে আছে। নেহা এবার পুরোপুরি লজ্জায় পড়ে গেল। নেহা মুচকি হেসে নিজের চেম্বারে চলে আসে। অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে তার চেম্বার। চেম্বারে আসতেই নেহার মনে আনন্দের জোয়ার বইতে লাগলো। এখান থেকে নেহাকে নিজে তৈরি করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে তাকে, নিজের দুর্বলতাকে সফলতা হিসেবে। আয়ান নাস্তার টেবিলে বসে আছে, কিন্তু গলা দিয়ে কোনো খাবার নামছে না। বারবার মনটা অস্থির হয়ে উঠছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে তার বুকের বাম পাশে। এই যন্ত্রণা বারবার মনে করিয়ে দিচ্ছে তাকে নেহার কথা। নেহার শূন্যতা তার বুকে ভীষণ আঘাত করে চলেছে আজ। এই যন্ত্রণা প্রিয়জনকে হারিয়ে ফেলার জন্য তৈরি হয়েছে। খাবার টেবিলে নেহার কথা মনে পড়তেই আয়ান চোখের পাতা ভারী হয়ে গেল। আয়ান চেম্বারের পিছনে রাখা ব্লেজারটা তুলে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। আয়ান চোখের জল মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট করলো। নিজের মনকে মানাতে পারছে না সে। নেহা আর তার নেই। আয়ান গাড়ি ড্রাইভ করতে করতে নেহাকে নিয়ে চিন্তা করতে থাকলো। নেহা চলে গেছে, কোথায় যেতে পারে ও? আচ্ছা, কেমন আছে সে? হয়তো খুব ভালোই আছে। কেন থাকবে না বলুন? পাগলিটা আমাকে হারিয়ে নিজে জিতে গেছে। হয়তো দূর থেকে আমার অবস্থা দেখে হাসছে। আচ্ছা, ও যদি ভালোবাসে তবে কি আমার কষ্টটা একটু হলেও বুঝতো না? ও জানে না আমি ওকে ছাড়া ভালো থাকতে পারবো না। হয়তো এই জন্যই আমাকে শাস্তি দিচ্ছে সে। আয়ান অফিসে আসতেই সবাই চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আফটার অল বসে বলে কথা। আয়ান মাথাটা নিচু করে ডান হাত দিয়ে ইশারা করে সবাইকে বসতে বলল। আয়ানের কাছে এই অফিস নতুন না। আয়ান নিজের চেম্বারে গিয়ে বসলো। মন খারাপ দূরে করে কাজে মন দিতে লাগলো। আয়ান একটু ড্রিঙ্কস করে নিল। দিন দিন ড্রিঙ্কস করাটা তার অভ্যাসে পরিণত হয়েছে। আয়ান ড্রিঙ্কস করার সময় হঠাৎ করে কেউ একজন তার রুমে ঢুকে পড়ল। আয়ান দরজার দিকে তাকিয়ে একটু অবাক হয়ে যায়। নিজের চোখে বিশ্বাস হচ্ছে না তার। এ কি দেখছে সে? নিজের চোখে বিশ্বাস হচ্ছে না তার। এ কি দেখছে সে? আয়ান তার সামনে দেখতে পেল মুসফিয়াকে। মুসফিয়া হলো আয়ানের স্কুল লাইফের বন্ধু। অনেক বছর আয়ানের সাথে মুসফিয়ার কোনো প্রকার যোগাযোগ হয়নি। আয়ান হঠাৎ করে তার ছোট্টবেলার বন্ধুকে দেখতে পেয়ে একটু অবাকই হলো। আয়ান মুসফিয়ার দিকে তাকিয়ে আছে। মুসফিয়া আবারও বলল, স্যার আসতে পারি? মুসফিয়ার কথায় আয়ানের ঘোর কাটলো। আয়ান একটু চমকে গিয়ে বলল, হ্যাঁ আয়, আমার চেম্বারে আসতে তোকে অনুমতি নিতে হবে না। মুসফিয়া একটু কৌতূহলী হয়ে তাকিয়ে আছে আয়ানের দিকে। সে ভাবছে একটা অপরিচিত মেয়েকে তুই ডাক্তারটা কোন ধরনের ভদ্রতা। মুসফিয়া চেম্বারে প্রবেশ করে আয়ানকে বলল, স্যার কিছু মনে করবেন না, আমি আপনাকে কি চিনি? না মানে আপনি আমাকে তুই করে বললেন তাই জিজ্ঞাসা করলাম। আমি চিনি মানে? মুসফিয়া, আমি আয়ান, তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম আমি। স্কুল লাইফের সব থেকে ভালো বন্ধুত্ব আমাদের ছিল। ভুলে গেছিস আমার কথা? আয়ানের কথা শুনে মুসফিয়ার চোখ জোড়া বড় হয়ে গেল। তার ঠোঁটের কোণে এক মৃদু হাসি উকি দিল। আয়ান, তুই? তোকে তো চেনাই যাচ্ছে না, অনেক বদলে গেছিস তুই। হ্যাঁ, অনেক বদলে গেছি আমি। আপন মানুষগুলোই ছেড়ে চলে গেছে। তুই যে আমায় ভুলে যাবি এটাই স্বাভাবিক। কি বলছিস আয়ান? আগে তুই ভীষণ মোটা ছিলি, এখন পুরো জেন্টলম্যান, তাই তোকে চিনতে পারিনি। আর এমনিতেই আয়ান আমি বর্তমানে ভীষণ খারাপ সময় পার করছি, তাই একটু ডিপ্রেস ছিলাম, সেই জন্যই আর কি। হয়েছে, এখন বল হঠাৎ অফিসে এলি কি জন্য? আর তোকে এত অসুস্থ লাগছে কেন? তুই কি প্রেগনেন্ট? হুম, আমি মা হতে চলেছি। আর একটা চাকরি আমার খুব। আয়ানের মাথা গরম হয়ে গেল মুসফিয়ার কথা শুনে। আয়ান চেঁচিয়ে বলল, চুপ কর তুই। মেয়ে মানুষ নিজের পায়ে দাঁড়াতে চায়, ভালো কথা। নিজের একটা পরিচয় তৈরি করতে চায়, মাশাআল্লাহ, আরো ভালো কথা। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারলাম না, এই সময় কেন তোকে চাকরি খোঁজার জন্য বের হতে হলো? তোর ফ্যামিলি পারমিশন দিল কি করে? তাছাড়া তোর স্বামী বা কি বললো না কিছু? আয়ান, 6 মাস আগে আমার হাজবেন্ড আমার ছেলে চলে গেছে না ফেরাতে এসে। বাবা মা মারা গেছে আরো বছর দুয়েক আগে।
বাড়িতে খাবার মতো কিছু নেই। বাড়িওয়ালা নোটিশ দিয়েছে বাড়ি খালি করার জন্য। কি করব আমি? কিছু মাথায় আসছে না। অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছি, সবাই চাকরি দেওয়ার বিনিময়ে আমাকে বাজে কথা বলেছে। মুসফিয়াকে থামিয়ে দিল আয়ান। মুসফিয়ার কথাগুলো শুনে আয়ান চোখের কোণে নোনা জল চলে আসে। সত্যি এই সমাজের মানুষগুলো দিন শেষে কতটা অসহায়। আয়ান চোখ মুছে মুসফিয়ার দিকে তাকালো। মেয়েটা নিজের অজান্তেই কান্না করে ফেললো। আয়ান তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি সত্যি দুঃখিত। আসলে সরি বলতে হবে না, এটা আমার ভাগ্য ছিল, আর ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না। ও আচ্ছা, আগে লাঞ্চ করে নি, তারপর দুজন মিলে আড্ডা দেব। লাঞ্চ করব? আসলে আমার আর একটা ইন্টারভিউ দিতে হবে আজ। আচ্ছা আয়ান, অন্য কোনো দিন। উফ মুশফিয়া, আচ্ছা আমার অফিসে চাকরি করলে কি সমস্যা হয় তোর? না মানে তুই তো চাকরি করতেই চাস, তাহলে এখানে কেন নয়? তুই আমাকে জব দিবি? জি ভাই দেব। এই বলে যে তোকে ধন্যবাদ লাগবে না, ট্রিট লাগবে আমার। ওকে। আয়ান মুসফিয়াকে নিয়ে ক্যান্টিনে চলে আসে। সত্যি একজন মেয়ের সব রকম যোগ্যতা থাকা সত্ত্বেও কিছু নোংরা মানসিকতার মানুষদের তাদের সেই যোগ্যতার বিচার না করে অন্য কিছু চায়, এমন ঘটনা বর্তমানে প্রায় ঘটে। আয়ান মুসফিয়ার সাথে লাঞ্চ করে। লাঞ্চ করার সময় আয়ান নিজের জীবনের সব গল্প তার সাথে শেয়ার করে। বিশেষ করে নেহার বিষয়ে এমন কোনো কথা নেই যা আয়ান বলেনি, মুসফিয়াকে বলেনি এই নেহার কথা। আয়নের সব কথা শোনার পর মুশফিয়া একটু রেগে যায়। মুশফিয়া আয়নের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, আয়ান কি বলছিস তুই? নেহাকে পাওয়ার জন্য তুই এত নিচে নামলি কি করে? পারলি তুই? হ্যাঁ রে, কি করতাম আমি? কয়েক কোটিবার বলেছি নেহাকে ও যেন রিহানকে বলে দেয় আমাদের সম্পর্কের কথা, কিন্তু ও তা করে নাই। ও রিহানকে বিয়ে করার কথা বলেছে। আচ্ছা, আমি কি খারাপ? ওকে ভালোবাসি না? অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট আমি আমি ওকে ঠকিয়েছি? একদম না। আমি শুধুমাত্র ওকে চেয়েছি। বিশ্বাস কর, আমায় আমি কখনো ওর ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার চিন্তাও করিনি। কিন্তু কি করতাম? ও মুখে বলে ভালোবাসে না, অথচ ওর চোখে বলে ভালোবাসে। প্রচুর অবহেলা, অপমান আমাকে বাধ্য করেছে এই পদক্ষেপ নিতে। আমি ওকে হারাতে চাইনি, তাই ওর ইচ্ছার বিরুদ্ধেই যাই। ওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কি লাভ হলো? সে তো তোকে একা করে চলে গেল। তবে কেন জানি আমার বিশ্বাস নেহা আমাকে ছাড়া ভালো নেই। নেহা নিজের জেদের জন্য দূরে সরে আছে, তবে ওর মনটা আমার কাছেই বন্দি আছে। পাগল তুই। দেখ গিয়ে সে নিজের জীবনে নতুন করে সাজিয়ে নিয়েছে। জি না ম্যাম, আমি এটা বিশ্বাস করব না। আর ও যদি নিজের জীবন সাজিয়ে নিয়ে থাকে, তবু আমি চাই ও ভালো থাকুক। লাঞ্চ শেষে আয়ান মুসফিয়াকে তার বাড়ি পৌঁছে দিল। প্রেগনেন্ট মেয়ে বাসে এই গরমের মধ্যে জার্নি করলে অসুস্থ হয়ে যেতে পারে। তাছাড়া জীবনে একজনের ক্ষতি করেছি আমি, আর কারোর কোনো ক্ষতি হতে দেব না। নিজে করব না, কারোর হতে দেব। আর তার থেকেও বড় কথা, আমি মুসফিয়াকে আমার বন্ধু মনে করি সবসময়। ওর ভালো থাকাটা নিয়ে আমাকে তো ভাবতেই হবে, তাই নয় কি? নেহা নিজের চেম্বারে বসে কিছু ফাইল চেক করছে। তার কাছে ভীষণ বোরিং লাগছে এই বিষয়গুলো। সে ফাইলগুলো বন্ধ করে আনমনে আয়নের কথা কল্পনা করতে লাগলো। আয়নের কথা মনে পড়তেই নেহার মনটা খারাপ হয়ে গেল। সে ভাবতে লাগলো, আচ্ছা আয়ান তাকে না দেখতে পেয়ে কি পাগলামি করছে নাকি? নাকি আয়ান অন্য কোনো মেয়ের সাথে নিজেকে আবারও জড়িয়ে নিয়েছে? আয়ান কি সত্যি সত্যি আমাকে মিস করছে, নাকি আমি বোকার মতো ওর জন্য চিন্তা করছি? আয়ান তো বড্ড জেদি। ও যা চায় তা না পাওয়া পর্যন্ত ও শান্ত হয় না। আয়ান আমাকে চেয়েছে, ও চেয়েছে আমি ওর স্ত্রী হয়ে ওর সাথে সারা জীবন একসাথে থাকি। কিন্তু এখন তো আমি ওকে না জানিয়ে ওর শহর থেকে চলে আসছি। আচ্ছা, ও কি আমায় খোঁজার চেষ্টা করেছে, নাকি নতুন করে নিজের ভালো থাকার জন্য অন্য কারোর কাছে হৃদয় অনুভূতি প্রকাশ করেছে? সে যা ইচ্ছা করুক, আমি তো ওকে এই জন্যই ছেড়ে এসেছি, যাতে করে ও নিজের জীবনে অন্য কারোর সাথে সাজাতে পারে। আনমনে ভাবছে নেহা আয়নের কথা। হঠাৎ করে নেহার চেম্বারে চলে আসে তার বাবা। উনি এসে নেহাকে বললেন, আরে বাবা তুমি আসো। চোখের জল মুছে নেহা, কি করছিস মা? এই তো বাবা, ফাইল চেক করছিলাম। তুমি এখন এসেছো? এই তো এক্ষুনি এলাম। কেমন লাগছে নতুন অফিস? সবকিছু মনের মতো হয়েছে তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। নেহা তার বাবার সাথে আরো অনেক সময় ধরে বিজনেসের বিষয়ে আলোচনা করতে লাগলো। আসলে নেহার এই বিষয়ে তেমন কোনো ধারণা নেই, তাই আর কি।
রাত ৮টা বেজে গেছে। আয়নের আজকের মতো অফিসের কাজ শেষ। আয়নের চেম্বারে থেকে নিজের ব্ল্যাক কালারের ব্লেজারটা হাতে ভাঁজ করে নিয়ে বেরিয়ে পড়ল অফিস থেকে। আয়ন অফিসের নিচে এসে নিজের গাড়িতে ঢুকতেই তার ফোনটা বেজে উঠল। আয়ন ফোনটা হাতে পেয়ে দেখলো রোজা কল করেছে। আয়ন একটু বিরক্ত হলো রোজার কল পেয়ে। আর এমনিতেও বিরক্তির যথেষ্ট কারণ আছে। এই রোজা হলো সেই মেয়ে যে আয়নের জন্য পাগল ছিল, কিন্তু আয়ান বারবার তাকে ফিরিয়ে দিয়েছে। রোজা যখনই বলতো আয়ান আমি তোকে ভালোবাসি, আয়ান তখনই একটা কথা বলতো আমার লাইফে নেহা ছাড়া আর কেউ নেই। কিন্তু রোজা তা কোনোদিনই মানতে চায়নি। এতদিন পর হঠাৎ রোজা কল করলো। হ্যালো আয়ান, কেমন আছো? এই তো আছি। হঠাৎ কল করলে যে? আমার জন্মদিন, তাই করলাম তোকে। ও, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, বাট শুধু থ্যাংক ইউ হবে না তো। একটা পার্টি থ্রু করছি আমি, আর এই পার্টিতে তোকে আসতে হবে। ওকে, পার্টি কবে বল? আজ। মানে? আজ পার্টি আর তুই এই কথা আমায় এখন বলছিস? তোকে মেসেজ করে জানিয়েছি আগেই, কিন্তু রিপ্লাই করিসনি। ও, আসলে ডিস্টার্ব মাইন্ড ছিলাম এতদিন। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি অ্যাড্রেসটা। ওকে। কলটা কেটে আয়ন গাড়ি স্টার্ট করলো। রওনা দিল রোজার সেন্ড করা অ্যাড্রেস অনুযায়ী। মিনিট 10 পর আয়নের গাড়ি পৌঁছে যায় রোজার অ্যাড্রেসে। আয়ন গাড়িটা পার্ক করে ক্লাবের ভেতরে চলে আসে। ভেতরে আসতেই আয়নের চোখ পড়লো তার অনেক বন্ধুর এখানে এসেছে। আয়নকে পার্টি হলে দেখতে পেল রোজা। রোজা আয়নের পিছন থেকে এসে বলল, কিরে, কখন এলি? এইমাত্র এলাম। নেহা দেখতে পাচ্ছি না তো। ও কোথায়? জানি না। ঝগড়া হয়েছে তোদের? না, অভিমান করে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেছে। ও। আয়ান আর কিছু না বলে ওয়েটারের থেকে কয়েক গ্লাস ড্রিঙ্কস নিয়ে খেতে লাগলো। ব্যাকগ্রাউন্ডে লাউড মিউজিক চলছে। সবাই নিজের মতো এনজয় করলেও আয়ান টেবিলের এক কোণে নীরবে বসে আছে। নেহার কথা মনে করিয়ে দিল রোজা। এখন ইচ্ছে করলেও স্বাভাবিক থাকা যায় না। আয়ান ড্রিঙ্কস এর সাথে সাথে সিগারেট খাচ্ছে। হঠাৎ করে রোজা কোথাও থেকে এসে যেন আয়নের পাশে বসলো। আয়নের ওইদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। আয়ান আনমনে নেহার কথা ভেবেই যাচ্ছে, নিজেকে কষ্ট দিচ্ছে, হৃদয়টাকে পুড়িয়ে ফেলছে নিকোটিনের বিষাক্ত ধোঁয়ায়। রোজা আয়ানকে উদ্দেশ্য করে বলল, আয়ান, শুধু শুধু সিগারেট খাচ্ছিস কেন? তুই তো কখনো সিগারেট খাওয়া তো দূরে থাক, সিগারেটের গন্ধও তো সহ্য করতে পারতিস না। তবে এখন কেন? সময়ের সাথে সাথে অভ্যাস পরিবর্তন করতে হয় রে। এতটা ভালোবাসিস নেহাকে? কতটা ভালোবাসি জানি না, তবে ওকে ছাড়া দ্বিতীয় কাউকে কল্পনা করা আমার পক্ষে সম্ভব না। ক্ষমা করে দিস আমায়। আজ আমার নেহা তোর থেকে এত দূরে চলে গেছে। রাজ, আমার জন্য তুই এভাবে কষ্ট পাচ্ছিস। সেদিন যদি আমি নেহাকে তোর নামে মিথ্যা না বলতাম, তবে হয়তো তোকে নেহা কখনো অবহেলা করতো না। আমাকে তুই ক্ষমা করে দিস। আমি তোর ভালোবাসা পাওয়ার জন্য এমনটা করেছি। আয়ান। রোজার কথা শুনে আয়নের ঠোঁট থেকে জ্বলন্ত সিগারেটটা মাটিতে পড়ে গেল। এ কি শুনছে আয়ান? নিজের কানকে আজ বিশ্বাস করা দায় হয়ে পড়েছে। রোজার কথা শুনে আয়নের নেশা উড়ে যায়। আয়ন একটা টোক গিলে বলে, মানে? রোজা আয়নকে সব সত্যিটা বলে দেয়। আয়ন সবকিছু শোনার পর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। আয়নের চোখ জোড়া রক্ত জোড়া ধারণ করলো। রোজা আয়নকে কিছু বলার আগেই আয়ান, তারপর কি হয়েছিল আপনারা শুনলে আপনাদের কষ্টই লাগবে। তো আজকের গল্পটা এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।